সুপ্রিয় শ্রোতা বন্ধু, 91.2 FM রেডিও সুন্দরবন প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আমরা আজ চলে এসেছি মাঠে ময়দানে, প্রত্যন্ত অঞ্চলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আমরা পেয়েছি এক মধু সংগ্রহকারীকে। দাদা, আপনার নাম কি? আমার নাম বিষ্ণুপদ মণ্ডল। আপনি যে মধু সংগ্রহ করতে যান, তার প্রাথমিক পদ্ধতিগুলো যদি একটু আপনি বলেন। মধু সংগ্রহ করতে যাই আমরা খুপি পেটের দায়, আর যাই খুপি একটা গভীর জঙ্গল, হ্যাঁ, সেখান থেকে দুদিনই পথ বাইয়ে বাইয়ে যেতে হয়। গিয়ে মধুটা কাটতে গেলি দেখাচ্ছে মধু কাটানা বাঘ খোঁজা, হ্যাঁ, জঙ্গল দেখাচ্ছে তন্ন তন্ন করে দেখাচ্ছে। আমরা 8জন লোক আমরা উঠি, তা দেখাচ্ছে এক জায়গায় 4জন করে ভাগ ভাগ হইয়ে, হ্যাঁ, একদম লাইন ধরনের যে মধুটা যে কাটতে যে যেতে হয়, খুব আমাদের রিস্কির ব্যাপার। ওতে আমাদের কোনো জীবনের দাম নেই, হ্যাঁ, আর জীবনের দাম নেই। মধুটা কাটতে গেলে কাঁচা হেঁতালি পাতা লাগে খেজুর পাতার মতন, ওই পাতা কাঁচা পাতা শুকনো পাতা দিয়ে যদি একটা মধুর চাক দেখি, ওই ওই কাঁচা পাতা শুকনো পাতা দিয়ে বাঁধতে হবে একটা বুলেন মতন করে, বেশ লম্বা বুলেন করে বাঁধে ওইটি দিয়ে ধোঁয়া দিতে হবে। তখন আমাদের এমন দেখছি যদি বাঘ যদি পিছন দেখি যদি থাকে কিংবা সামনে দেখি, যদি বাঘ তো একবার ঝাম মারে তা 22 সাল লাভ দিয়ে চলে আসে। যদি ঝাম মারেতে আমাদের আর জীবনের কোনো তো দাম তো নেই। তা আমরা কি করবো, পেটের দায় ওই সুন্দরবন জঙ্গলে মধু কেটে দেখাচ্ছে এনে আমরা ফরেস্টার অফিসি সরকারের কাছে আমরা জমা দেই। আর অল্প কিছু আনি, আমাদের বাড়ি বাল বাচ্চা আছে, হ্যাঁ, দেখাচ্ছে সাইডে দেখাচ্ছে কাকা খুড়ো আছে, সবাইকে একটা দুঃখ করে ভাগযোগ করে দিতে হয়, হ্যাঁ। ওই আমরা খাইয়ে কোনো রকমে বেঁচে আছি, তাতে করে আমাদের সংসার চলে না। আর সব থেকে যখন এইখানে আমি আমি বড় দুঃখে কষ্টে আছি, যখন এতে আমার পয়সা করিতে হয় না, অনেকে দেখা একটু বেশি টেশি হয়, আমার জন্য খুবই কম হয়। সরকারির কাছে যদি আমি যদি কিছু যদি সাহায্য যদি পাই, তাতে আমি কোনো রকম জীবনযাপন আমি করতে পারি, সংসারটা ভালোভাবে তাতে আমার চলে, হ্যাঁ। আর এই ভাই আমার চলছে আপনি না। কি যখন মধু সংগ্রহ করতে যান, হুম। তখন সরকার আপনার কোনো লাইসেন্স করে দেয় যে আমরা যতজন আপনারা যাচ্ছেন তার জন্য আপনার লাইসেন্স করতে হয়? হ্যাঁ, সরকার আমাদের লাইসেন্স করে দেয়, হ্যাঁ, যখন কেউ ধরতে পারবে না। তা আমরা আবার বাংলাদেশিদের ভয় করি। বাংলাদেশের লোকগুলো হিংস্র, আমাদের গতবার ধরেছিল, ধরে ডাকাতি করে আমাদের মধু টধু চাল নিয়েছিল, আমাদের লোকজনকে খুব মারধর করেছিল, হ্যাঁ। সেই মারধরে অনেকে দেখাচ্ছে পঙ্গু অবস্থায় আছে, হ্যাঁ। তার আবার অনেকে আবার ভয়তে যায় না, হ্যাঁ। অনেকে আবার পেটের দায় দেখাচ্ছে যে মরণ হবে হবে, এই মরণ হবে, এই ছাড়া আমাদের আর পর নেই। আমরা আর কি করব, এই মধু কাটতেই যাব, হ্যাঁ। তাহলে সরকার বাহাদুরকে আপনি কি কিছু বলতে চান যে আমরা যে মধু কাটতে যাই হ্যাঁ, সেক্ষেত্রে কিছু নিরাপত্তাহীনতায় আপনারা ভুগছেন, সেদিকে কি বলতে চান সরকারের কাছে? সরকারের কাছে বলতে চাই যে এবার যে ভাই পাহারা দিছে, পাহারা আর একটু ভালোভাবে স্পিড বোট দিয়ে যে পাহারাটা দিলি আমরা নিশ্চিন্তে আমরা মধু টধু আমরা কাটতে পারি, এই দিকটা আমরা নিশ্চিন্তে থাকতে পারি। আর আমরা জঙ্গলে যখনই থাকি খুবই ভয় ভয় করে যে কখনো এই ডাকাত আসবে, আর বাংলাদেশের ডাকাতটা বেশি এসে আমাদের ক্ষয়ক্ষতি বেশি করে। তাই এবার আর আমাদের বাংলাদেশের ডাকাতটা আর আসেনি বলে আমাদের ক্ষয়ক্ষতিটা হয়নি। নাই আগের বার ডাকাতি করে আমাদের খুবই ক্ষয়ক্ষতি করেছে, চাল ডাল সব তুলে নিয়েছে, মধু যা হয়েছিল তুলে নিয়েছে, হ্যাঁ। খুবই কষ্টে আমাদের সংসার চলেছে। তাই পরের কাছ থেকে টাকা পয়সা কিছু নিয়ে ধার দেনা করে তাই সংসার চালায়। তাই সেই ঋণ এখন কিছু বাকি আছে, এখন শোধ করতে আমরা পারিনি, হ্যাঁ। আপনি যে বোট নিয়ে যান সেটা কি যন্ত্রচালিত বোট? অবশ্যই না, যন্ত্র না, আমাদের ওই বুটে দিয়ে বাই, আর আবার হাল দিতে হয়, বুটে দিয়ে আর দাঁড় দিয়ে বাতে হয়, জল এ মাঠ ডাঁড় আর টানতে। হালের সাহায্যে? হ্যাঁ, হালের সাহায্যে, আমাদের কোনো মেশিন পত্র মেশিন? নেই। না, আচ্ছা, জঙ্গলে কি মেশিন নিয়ে যাওয়া কি কোনো বাধ্যকতা আছে? মেশিন বোট হ্যাঁ, নিয়ে যাওয়া? মেশিন বোট নিয়ে যাওয়া সরকারি ভাই আমাদের মানা আছে, ও, হ্যাঁ। সরকার তরফ থেকে যে হ্যাঁ, হ্যাঁ, মধু ভাঙতে গেলে হ্যাঁ, কিংবা মাছ কাঁকড়া ধরতে গেলে হ্যাঁ। বাধ্যকতা হিসেবে দেখা যায় যে যন্ত্রচালিত বোট নিয়ে যাওয়া যাবে না, না। হ্যাঁ, বোট নিয়ে যাওয়া যাবে না, সরকারি ভাই আমাদের নিষেধ আছে, আচ্ছা। হ্যাঁ। অনেকে আমাদের দেওয়া আছে যারা ফাঁস জাল দেওয়া আছে মাছ মারে, সরকারি ভাই সে মেহিং টেহিং তুলে নিয়েছে, যে মেহিং নিয়ে যেতে পারবে না, তারা খুব কষ্টে খুব বড় নৌকা, হ্যাঁ, ওতে অন্তত 10জন লোক থাকে, সেই লোক বাইয়ে বাইয়ে জোয়ারের সঙ্গে সঙ্গে আর ভাটার সঙ্গে সঙ্গে চলে, হ্যাঁ। যাচ্ছে জোয়ারে চলে আর ওজন চলতে পারে না, ওজন চলা এই নদীর জলের স্রোতের সঙ্গে মানুষ পারে না, হ্যাঁ।
বাতে গেলে সে বড় নৌকা সে মানে চলে না, খুব কষ্টকর হয়ে হয়ে মানে যায় আমাদের। আপনারা একসঙ্গে কতজন যাওয়ার পাস পান? একসঙ্গে আমরা মধু কাটতে গেলি 9 জন, আর কাঁকড়া মারতে গেলি 4 জন আর 3 জন, এই ছাড়া পাস পাইনি। হ্যাঁ, মধু কাটতে গেলে আমাদের এবারে 9 কোনো জন। এক সময় দেখা যায় যে মধু কোনো এক সময় জঙ্গল থেকে অনেক বেশি নিয়ে আসতে পারলেন, আবার কোনো এক সময় দেখা কম নিয়ে আসতে পারলেন, তাহাতে কি আপনাদের জীবিকা নির্বাহ কি সফল বলে মনে হয়? মধু তো আমরা খুব একটা তো পাইনি। আর ও আমাদের ওইখানে যে খেজুরি কাঁটার মতন যে কাঁটা পায়ে যে কত ফুটে আছে ঠিক নেই, মাথায়ও ফোটে। আর আমাদের মধুর জন্যই, ওই মধু খোঁজার জন্যই দেখা যাচ্ছে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর জঙ্গল দিয়ে খুব মানে আমাদের গতি বেগে যেতে হয়, গা পা ছিঁড়ে, জামা টামা ছিঁড়ে যায়, পাও ছিঁড়ে যায়, মাথায় কাঁটা ফোটে। নৌকো এসে সেই কাঁটা আবার যাচ্ছে আমাদের, যাচ্ছে ভাইরা থাকলো, বড় বড় দাদারা থাকলো, তখন বলি দাদা এই কাঁটাটা ফুটে দেখো তো। হ্যাঁ, আমার যে ফুটে তা না, দাদাদেরও সবারই ফোটে, মানে কম বেশি করে। হ্যাঁ, তা খফির বাঘ যাচ্ছে মাঝে মাঝে এমন কাঁটা ফোটে, আর যাচ্ছে তারপর দিন অনেক সময় 2-1 দিন আবার উঠতেও পারিনি, মানে পা মানে অসুস্থ হয়ে যায়। আর পায়ে যাচ্ছে জঙ্গলে যে মানে জঙ্গল কাটা যে গাছের যে গোড়াটা একটা গোঁস মানে সার হয়ে, ওই যদি ফোটে তো আমাদের পা নষ্ট নষ্ট হয়ে যায়। অনেকের মানে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, অনেকের পা নষ্ট হয়ে গেছে। আপনারা যখন মধু সংগ্রহ করতে যান তখন তো অবশ্যই মা বনবিবি দেবী হ্যাঁ, দক্ষিণ রায়ের তো অনুসরণ তো অবশ্যই করতে হয়। হ্যাঁ, মা বনবির নাম আমাদের করতে হয়। হ্যাঁ, সে পূজা অর্চনাটা কি বাড়ি থেকে করে যান, না কোথাও আলাদা কোনো পীঠস্থান আছে সেই পীঠস্থানে আপনারা সব একসঙ্গে যান? ওই পুজোটা একমাত্র দেখা যাচ্ছে জঙ্গলে উঠে মা বনবির নাম করি, যে মা আমাদের কোনো আপাত বিপদ যেন না হয়, মা তুমি ছাড়া পর নেই, তোমার কাছে আমাদের এই জীবন প্রাণ। হ্যাঁ, আর আমাদের জীবনের তো কোনো তো দাম নেই। হ্যাঁ, যাচ্ছে ও যাতে 20 হাত করে মানে একবার মানে ঝাম মারে, যদি ঝাম মারে পড়লো তো আমাদের তো পুতুলির মতন মানে তুলে নিয়ে পড়বে, ঝুপ করে পড়বে, আর ও টুক করে তুলে নিয়ে যাবে। তাই কিরকম মানে বাস পড়া মানে গতিতে, যেমন মানে বাস পড়ে আগুনের ফিনকির মতন ও নিয়ে চলে যায়, আমাদের কিছু করার থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে শক্তিশালী আছে বলে ভাই তোমার আগে আর বেঁচে আর কি আর হবে, তখন ওর সঙ্গে যুদ্ধ করে লাশটা ফিরে এনে বাড়ি সেই লাশটা মানে সৎ কাজ করা হয়। হ্যাঁ, আপনি কত বছর ধরে মধু সংগ্রহ করছেন? আমি এই 10 বছর করে করছি, 10 বছর ধরে। আর তো কোনো উপায় নেই, আমি এখন বেকার ছেলে। হ্যাঁ, আমার কোনো কাজকর্ম নেই। হ্যাঁ, ওই গ্রামে টুকটাক মানে কাজকর্ম হলো তা ভালো কর্ম, আর তাই না হয়তো ওই জঙ্গল ছাড়া আমাদের কোনো পণ নেই। এখানে আমাদের এই সুন্দরবন জঙ্গল, এইতে যায় টুকটাক করে আমাদের সংসার মানে খুবই কষ্টে চলে। মাছ কাঁকড়ার পাশাপাশি মধু সংগ্রহ, হ্যাঁ, আপনারা কি কাঠ সংগ্রহ কি করেন? না কাঠ আমরা সংগ্রহ করিনি, কেননা সরকারি ভাই আমাদের কাঠ কাটা মানে বন্ধ। হ্যাঁ, কাঠ কাটলে যাচ্ছে আমাদের কেস কারবার হয়ে যাবে, আর সরকারের কাছে আমরা খুবই মানে অপরাধী হয়ে যাব। হ্যাঁ, ওই জন্যে আমরা আর কোনো কাঠ মানে কাঠকুটো আমরা কাটিনি। দীর্ঘ আপনি যে 10 বছর ধরে মধু সংগ্রহ করছেন, হুম, আপনার জীবনের অভিজ্ঞতা ঝুঁকিপূর্ণ হুম, এমন কোনো দিন এসেছে যে বাঘ সামনাসামনি এসে গেছে, আপনারা সাইড হয়ে গেছেন, কিংবা মুখোমুখি হওয়ার একটা সন্ধিক্ষণ কোনো মুহূর্ত, হুম। এমন কোনো অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা আমার সামনে আসেনি, আমার এই ভাইদের সামনে এসেছে। তারা দেখা যাচ্ছে যুদ্ধ করে গাছের গায়ে মানে বাড়ি করে ওকে ভয়তে ওখান থেকে মানে হটি দিয়ে ভাইরেতেই জীবনে বেঁচে আসে। হ্যাঁ, বাঘ তখন ঝুঁকি নিয়েছে ও ধনে লাভ মারবে, তখন গাছের গায়ে বাড়ি মারে, ওর মানে ওই গাছের ধাক্কায় মানে ওর মানে ভয়টা পাবি দিয়ে ওরা কোনো রকম মানে প্রেরণে চলে আসে। সেদিন আর মধু কাটতে মানে পারে না, ও জঙ্গল ছাড়িয়ে আবার অন্য জঙ্গলে গিয়ে আবার মধু আবার সংগ্রহ করে। হ্যাঁ, সেদিন সে জঙ্গলে যাচ্ছে মানে আবার অনেক দূরের জঙ্গল মানে চলে গেছে, ওখান থেকে অন্তর মানে 5 ঘন্টা বাইয়ে অন্য জঙ্গলে গিয়ে সেখানে গিয়ে অল্প কিছু মধু সংগ্রহ করেছে। সেখানে গিয়ে মানে ওই হেঁতালির কাঁটায় পাটা মানে ফুটে গিয়ে মানে খুবই মানে পার অবস্থা খুব খারাপ, পাটা ফুলে গিয়েছে। হ্যাঁ, ওই কাঁটার একটা বিষ আছে আলাদা। হুম, খুব বিষ পয়জন কাঁটা। হুম, হ্যাঁ, এর আগে অনেকের মানে আবার নিয়ে গেছে, আমাদের যাচ্ছে বন্ধু বান্ধব হয়, মধু কাটতে গিয়েছে, গিয়ে বাঘ ঝনে আগুনেই ফিনকির মতন তার গার ও ঝাঁপ দিয়ে পড়েছে, পড়ে ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে। আর লোক মানে কোনো কিছু করতেই পারেনি, সে লাশ ফেরতেই পারেনি। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন মধু সংগ্রহকারী এক বিশেষ ব্যক্তির কাছে এক জলজন্ত প্রমাণের দিক ইঙ্গিতপূর্ণ বিশেষ আলোচনার কথা।
আবার কোনো বিশেষ বিষয় নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন 91.2 FM এর রেডিও সুন্দরবন।